আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মান্থলি এর ওই এমসিকিউ তো না, শর্ট কোশ্চেনটা আর কি সলভ করে দিব। ওকে, তো প্রথম কোশ্চেন কি? সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ভি ম্যাক্স। ভি ম্যাক্স কত দেওয়া আছে? 0.1 মিটার পার সেকেন্ড। আর কি আছে? সর্বোচ্চ বিস্তার, মানে এর ভ্যালু দেওয়া আছে। এ কত? 0.03 হলে, 0.03 মিটার হলে টি ইজ ইকুয়াল টু হোয়াট, পর্যায়কাল ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে ভি ম্যাক্স সমান সমান আমরা কি জানি? ভি ম্যাক্স সমান সমান আমরা জানি হচ্ছে ওমেগা এ। তাহলে এখান থেকে ওমেগা সমান সমান কি লেখা যায়? ওমেগা সমান সমান লেখা যায় হচ্ছে আমাদের ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ, যেখানে আমাদের ভি ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে 0.1 আর এ এর ভ্যালু দেওয়া আছে 0.03। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগার মান। এখন ওমেগা মানে আবার আমরা কি লিখতে পারি? 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 0.03। এটা সমান সমান কি লেখা যায়? তাহলে টি সমান সমান আমি কি লিখতে পারবো? টি ইজ ইকুয়াল টু, এই যে টিটাকে এদিকে নিয়ে গেলাম, বাকি সবকিছুকে এদিকে নিয়ে গেলাম, তাহলে আমি পাবো হচ্ছে 2 পাই ইন্টু 0.03 ডিভাইডেড বাই 0.1। এখন এটাকে যদি আমরা একটু হিসাব করি, তাহলে দাঁড়াচ্ছে কত? 2 ইন্টু 3.1416 ইন্টু 0.03 ভাগ 0.1 আসতেছে আমাদের 1.88। হ্যাঁ, এটুকুই না, 1.88 সেকেন্ড। তো এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো বস্তু কণার বিস্তার দেওয়া আছে। ওকে, এবার বিস্তার দেওয়া আছে কত? 0.1 মিটার। পর্যায়কাল টি দেওয়া আছে হচ্ছে 4 সেকেন্ড। দশা, আদি দশা দেওয়া আছে, মানে ডেল্টার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। যদি তাই হয়, বলছে গতির সমীকরণটা লিখো। তো গতির সরণ তো সিম্পল, আমরা গতির সরণ কি জানি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? আচ্ছা, এখন এখানে হচ্ছে এই ভ্যালুগুলো ইউজ করে বসতে হবে। এখন এখানে এর মান তো দেওয়া আছে, আমাদের টি এর মান দেওয়া নাই। টি দেওয়া আছে আর কি, এখন টি থেকে হচ্ছে আমাদের ওমেগার মানটা দেওয়া নেই, তো টি থেকে ওমেগাটা আমরা বের করে নিতে পারবো। টি সমান সমান কি লেখা যায়? টি সমান সমান লেখা যায় হচ্ছে এই যে 2 পাই বাই ওমেগা, রাইট? তাহলে ওমেগা সমান সমান কি লেখা যায়? ওমেগা সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে 2 পাই বাই টি। ফাইন। তো এখন এই মানগুলো যদি এখানে বসাই দিই, তাহলে এক্স সমান সমান আমরা কি পাচ্ছি? এর জায়গায় বসাবো 0.1, সাইনের জায়গায় বসাবো সাইন, ওমেগার জায়গায় বসাবো 2 পাই বাই টি। 2 পাই বাই টি, এখানে রয়ে গেল টি, প্লাস ডেল্টার জায়গায় বসাবো কত? 30 ডিগ্রি। এখন এখানে টি এর মান কত দেওয়া ছিল? 4 সেকেন্ড। তাহলে আমরা এখানে এই টি এর জায়গায় এই যে 4 বসাই দিলাম। 4 বসাই দিলে এটা আর এটা কাটা, কেটে এটা হয়ে গেল কত? 2। তো যদি একদম ঠিকঠাক মতো লিখি, তাহলে আমাদের থাকতেছে কত? এরকম। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ। ওকে, গেল তো। নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার এক্স ভার্সেস এর গ্রাফ লিখো, তাই না? তাহলে এই পাশে ধরো এক্স ভার্সেস এই পাশে ধরলাম আমি এ। যদি তাই হয়, আচ্ছা এই পাশেও তো লাগবে আমাদের, এই পাশ আর এই পাশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স ভার্সেস এর, আমরা এটা কি করলাম। এখন এ সমান সমান আমরা কি জানি? এ সমান সমান আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই না? তো এটাকে যদি আমরা একটু মডিফাই করি, এই যে এটা হচ্ছে, তাহলে যদি ওয়াই ইজ ইকুয়াল টু, এই পুরোটাকে যদি আমি, পুরোটাকে না, এতটুকুকে, ওমেগাটাকে যদি আমি ওমেগা স্কোয়ার সমান সমান যদি এম ধরি, আর এক্স যদি এক্সই ধরি, তাহলে দেখো এটা আমাদের ওর সামনে একটা মাইনাস আসবে। তাহলে এটা আমি কি পাচ্ছি দেখো? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কি? এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে, মূল বিন্দুগামী সরলরেখা যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হইতো, তাহলে হচ্ছে এটা তোমার অ্যান্সার হয়ে যেত। কিন্তু যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স আছে, তো এটার জন্য এই জিনিসটা হবে এরকম। ফাইন। এটা হচ্ছে ছোট্ট করে এই জিনিসটা এঁকে দিতে হতো। ওকে, নেক্সট হচ্ছে যে এই সমীকরণটির বেগ কত। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু
5 সাইন 2t প্লাস পাই বাই 3 এতটুকুই যদি হয় তাহলে t ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে কোয়েশ্চেন। না না, সরি সরি, ভুল লিখছি। t ইজ ইকুয়াল টু জিরোতে, কণাটির বেগ কত? v ইজ ইকুয়াল টু হোয়াট? t ইজ ইকুয়াল টু জিরোতে v ইজ ইকুয়াল টু হোয়াট? যদি তাই হয় তাহলে দেখো এটা আমাদের কিসের সমীকরণ? সরল স্পন্দিত স্পন্দন গতিতে থাকা একটা কণার সরণের সমীকরণ এটা। তো এটাকে যদি আমি বেগে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হয়? এটাকে একবার ডিডিটি করতে হয়, কারণ ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু, এই সবগুলোকে এখন ডিডিটি করতে হবে। তো সাইনকে ডিডিটি করলে কি হয়? কস হয়, তাই না? সাইনকে ডিডিটি করলে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কস, বাইরের 5 তো ছিলই, আর ভিতর থেকে টি কে যদি আমরা ডিডিটি করি তাহলে কি হবে? আগে এটা লিখে ফেলি, cos 2t প্লাস পাই বাই 3, এতটুকু শেষ। এটুকু ডিডিটি করলে এটা চলে আসে, এখানে করলাম না কারণ এটা গুণ অবস্থায় ছিল। হ্যাঁ, আর এটাকে যদি করতে যাই ভিতরের অংশটাকে, মানে এটা হচ্ছে যে তোমার ডিফারেন্সিয়েশন, চেইন ডিফারেন্সিয়েশন আর কি চেইন রুল অ্যাপ্লাই করতেছে। এখন ভিতরেরটাকে যদি করি, এটা তো কনস্ট্যান্ট, তো এটা হয়ে যাবে তোমার 0, আর এটুকুকে করলে কত হবে? টিটা 1 হয়ে যায়, শুধু 2টা বাকি থাকে, তো বাইরে এই যে আমরা 2টা লিখলাম। তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে কি, v is equal to 10 cos 2t plus pi by 3। ওকে, এখন জিজ্ঞেস করছে হচ্ছে যে t is equal to 0 সময়ে বেগ কত? তাহলে t is equal to 0 সময় মানে কি? এখানে 0 বসায় দিতে হবে। তো এখানে যদি আমরা 0 বসায় দেই তাহলে কি হচ্ছে? এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার cos এর ভিতরে শুধু আছে কি? cos এর ভিতরে শুধু এতটুকু আছে পাই বাই 3। cos পাই বাই 3 এর ভ্যালু কত? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে উম, এই পুরো জিনিসটার পরিবর্তে আমি কি পাবো? মানটা বসাই দিলে এখানে পাচ্ছি আমি হাফ, এটা আর এটা কাটলে কত পাবো? 5। তাহলে আমাদের কি আসতেছে? v ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ তো মিটার পার সেকেন্ড গেল। 5, সরল স্পন্দিত গতিসম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ যদি এত হয়। আচ্ছা, এইটা একটু ট্রিকি। হ্যাঁ, সরণের সমীকরণ এখানে কি দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু 4 সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি। ওকে, আচ্ছা, এখন আমরা x এর যে সমীকরণটা জানি সেটা কি জানি? x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে যেহেতু ডেল্টা নেই, শুধু ওমেগা টি লিখতেছি। ওকে, ফাইন। আর এখান থেকে আমরা ওই যে সর্বোচ্চ বিস্তার যেটা বা বিস্তার যেটা, সেটা তো a, তাই না? সাইনের আগে যেটা গুণ থাকে। প্রবলেম হচ্ছে এখানে সাইনও আছে কজও আছে। এক্সটা ইন্ডিকেট করতেছে যে এটা শুধুমাত্র একটা সাইনের ফাংশন হওয়ার কথা, কিন্তু এখানে সাইন আর কস দুইটাই আছে। তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে, কোনো একটা ম্যাথমেটিক্যাল ট্রিক খাটাইতে হবে যাতে আর কি এই কসটা না থাকে, শুধুমাত্র সাইন থাকে। সেটার জন্য আমরা কি করব? দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভিতরে আমরা সাইন, আর আমরা হচ্ছে আর কি ওই যে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা তোমরা পড়ছো, সাইন এ প্লাস বি সমান সমান কি লেখা যায়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন দেখো, এখানে সাইনে আর কসের যদি কথা বলি, এই জিনিসটা এখানে অলরেডি আছে। দেখো, সাইন ওমেগাটিকে যদি এ ধরি তাহলে দেখো সাইনে কসে আছে। আমাদের দরকার কি? সাইন বি কস বি, মানে সাইন আর কসের একই রকম মানালা কিছু একটা দরকার। এখন সাইন বা কসের একই মান দেয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সাইন আর কসের একই মান পাই? 45 ডিগ্রিতে তোমার এই সাইন 45 কস 45, এই দুইটারই আমার কি মান কত আসে? 1/√2। তো এটা আমরা ইউজ করব। তাহলে আমরা 1/√2 দিয়ে বাইরে কি করব? বাইরে আমরা ভাগ দিয়ে দিব আর ভিতরে গুণ দিয়ে দিব। তো বাইরে আমরা কি করতেছি? এই √2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে ভিতরে যদি আমি সাইন ওমেগা টি, আর হচ্ছে এটা অন্য কালি দিয়ে লিখি তোমাদের তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি √2 প্লাস, আল্লাহ রে, স্কিল ইস্যু পুরা, কস ওমেগা টি আর √2 এভাবে যদি লিখি, দেখো তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। √2 যদি √2 না, তো আমাদের ভিতরে লাগবে হচ্ছে 1/√2। আমরা তো এখানে এই যে 1/√2 লিখে রাখছি, ভিতরে আমি আবার কি লিখলাম? এটা
1/√2। ওকে, যদি তাই হয় দেখো তাহলে কি হচ্ছে, এই 1/√2 যদি কমন নেই বাইরে আনি তাহলে এই √2 কেটে আবার আগের মানটাই আসতেছে, সো এটা লিখলে কোনো আমরা এখানে প্রবলেম করি নাই এখন পর্যন্ত। ওকে, তাহলে এই 4√2 এর জায়গায় 4√2 এর মধ্যে থাকলো, সাইন ওমেগা টি এর জায়গায় আমাদের দরকার কি দেখো, সাইন এ কস বি, সাইন এ আছে, তাহলে এটার জায়গায় যদি আমরা এই কস এর এই মানটা ইউজ করি তাহলে কি পাবো আমি, সাইন ওমেগা টি, এটা গেল, আর সাথে লিখবো হচ্ছে আমরা কস, কস পাই বাই কত, এটা 45 মানে হচ্ছে কস পাই বাই 4, হ্যাঁ, আর প্লাস কস ওমেগা টি, সাথে লিখবো আমরা কি, সাইন 45 ডিগ্রি বা সাইন পাই বাই 4 লিখলাম, লিখলে হচ্ছে এই যে আমাদের এখন এরকম আসছে। এখন দেখো এটা এই যে সাইন এ কস বি, কস এ সাইন বি, এটাই চলে আসছে না, মানে এটাকে যদি আমরা এ ধরি আর পাই বাই 4টাকে যদি বি ধরি তাহলে দেখো আমাদের সাইন এ কস বি আর কস এ সাইন বি এই ফরম্যাটটা চলে আসছে। তাহলে আমরা নেক্সট লাইনে কি করতে পারি, 4√2 এর মতোই থাকলো, এটার জায়গায় আমি সাইন এ প্লাস বি লিখতে পারি, তাহলে ভিতরে কি পাবো আমি, সাইন এ এর মান কত এখানে ওমেগা টি, আর বি এর মান কত এখানে প্লাস এই যে পাই বাই 4 হয়ে গেল। আর এই যে সবগুলো সমান সমান তো আমি আগেই লিখে রাখছি এক্স। এখন দেখো এটা পুরোপুরি হয়ে গেছে না, এই যে আমাদের এই যে এ সাইন ওমেগা টি এর মতো একটা ফরম্যাট পেয়ে গেছি না, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টাটা লিখি নেই, ভাবছিলাম ডেল্টা লাগবে না বাট লাগতেছে, দেখো এখন একদম এটার মতো একটা চলে আসছে না। তাহলে এখানে এ কে, ডেল্টা তো হচ্ছে এই যে এটা পাই বাই 4, ওমেগা টি, তাহলে এ এর জায়গায় কি আছে এখানে, এটা আছে, তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে এ এর মান হবে 4√2। এই ম্যাথটা একটু ট্রিকি এন্ড এই জন্য এটা আমি দেখাই দিছিলাম তোমাদেরকে। আমি আজকে সলভে হচ্ছে অনেকগুলো জায়গাতে একটু তাড়াতাড়ি শর্টকাটে বলে দিচ্ছে, কিভাবে যদি একটু ডিটেল যদি জানতে হয় তাহলে প্রিভিয়াস ভিডিও যেগুলো আছে ওগুলোর মধ্যে পেয়ে যাবে এগুলোর অ্যান্সার, হ্যাঁ ডিটেল গুলো ওখানে বলা আছে, এখানে ডিটেল বললে অনেক লং হয়ে যাবে, পোষাবে না। আচ্ছা, কোনো এক মুহূর্তে এ বিস্তারের সরল সঞ্চিত গতিসম্পন্ন কোনো কণা বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি সমান, ওই মুহূর্তে সাম্যাবস্থা থেকে সরণ কত। ওকে, আমাদের এখানে বলছে যে কোনো একটা মুহূর্ত যে সময় ইপি, এটা একটু নিচে লিখি না, হ্যাঁ, যেখানে আমাদের ইপি আর ইকে এই দুইটা হচ্ছে সমান হবে, ওই মোমেন্টে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলছে। তো যদি তাই হয় আমরা ইপি সমান সমান কি লিখতে পারি, হাফ কে এক্স স্কোয়ার, আর ইকে সমান সমান আমরা কি জানি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি তাই হয় তো এটাকে যদি আমি একটু ইয়া করি, ধরো এভাবে লিখি যে হাফ কে এ স্কোয়ার গুণ ছিল না, তাহলে তো আমি এটাও লিখতে পারি না, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার গুণ দিয়ে দিছি, তো এই যে হাফ কে হাফ কে হাফ কে সবগুলো কাটা, কেটে দিলে আমাদের কাছে কি আছে এখন, শুধু এক্স স্কোয়ার এ স্কোয়ার আর আরেকটা এক্স স্কোয়ার আছে, এই মাইনাস এক্স স্কোয়ারটাকে যদি এদিকে আনি তাহলে আমি কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা 2x স্কোয়ার। এখন এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করতে হবে, তাহলে দেখো 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, আমাদের হলো কি এ স্কোয়ার বাই 2, এক্সটা এখানে থাকলো, স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে আর কি রুট হয়ে গেল। তো এখন এই যে এ স্কোয়ার আর রুট এটা যদি করি একটু ঠিকভাবে সাজায় লিখি তাহলে কি আসতেছে, উপরে এ নিচে √2, তো এই যে আমাদের এক্স এর মানটা বের হয়ে গেছে। কৌণিক কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করে, কৌণিক কম্পাঙ্ককে হচ্ছে ওমেগা দিয়ে প্রকাশ করে, এতটুকুই। একটি লিফট সমবেগে উপরে উঠলে লিফটে অবস্থিত সরল দোলকের দোলনকালে কি পরিবর্তন হবে। আচ্ছা, আমরা জানি দোলনকাল মানে টি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টি ইজ ইকুয়াল টু লেখা যায় 2π√L/g সম্ভবত, তাই না। তো দেখো দোলনকাল চেঞ্জ হয় কখন, যখন জি চেঞ্জ হয়, রাইট। এখন লিফট আছে একটা, লিফটে থাকলে লিফটের উপর নর্মালি আমার কাজ করতেছে কি ত্বরণ, গ্র্যাভিটেশনাল ত্বরণ যেটা, সেটাতে তো জি কাজ করতেছে। এখন এখানে বলা হয়েছে যে যদি সমবেগে উপরে ওঠে, সমবেগে যদি উপরে ওঠে ভি ভ্যালোসিটিতে যদি উপরে ওঠে তাহলে আমাদের কি জি এর মানের কোনো পরিবর্তন হয়। চিন্তা করো, জড়তার আমরা দুইটা জানি, জড়তা দুই ভাবে হয়, এক হচ্ছে যদি একটা বস্তু স্থির থাকে বা সমবেগে যদি কোনো দিকে চলতে থাকে, তখন হচ্ছে আমরা বলি ওই বস্তুটা জড়তায় আছে, আর জড়তায় থাকা মানে হচ্ছে ওর ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে যেহেতু বলা আছে যে সমবেগে এটা উপরে উঠতেছে, তাহলে আসলে জি এর কোনো চেঞ্জ হয় না।
যদি এরকমও বলা থাকতো যে সমবেগে নিচে নামতেছে, তাহলেও লিফটের ভিতরে জি এর মানে কোনো চেঞ্জ হইতো না। চেঞ্জ হইতো তখনই যদি আমি বলতাম যে কোনো একটা উত্তরণ নিয়ে উপরে উঠতেছে, তাহলে জি এর সাথে এ প্লাস হইতো বা মাইনাস হইতো, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। ঠিক আছে? তো যেহেতু এখানে জি এর মান চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে সমবেগে উপরে উঠতেছে মানে জড়তার স্টেটে আছে, জি এর মানে যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার টি এর মানেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সারটা হবে আর কি অপরিবর্তিত থাকবে। দ্রাঘিমাংশ বাড়ালে জি এর কোনো পরিবর্তন হয় কিনা। ওকে, দ্রাঘিমাংশ জিনিসটা কি একটু বোঝো। তোমাদের জি এর পৃথিবীর আহ্নিক গতির কারণে যে জি এর পরিবর্তন হয় ওইটা রিলেটেড সূত্র হচ্ছে এটা, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওকে, এখন এখানে ল্যামডাটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, পৃথিবীর দুইটা জিনিস। ল্যামডা যেটা, সেটা হচ্ছে আমি যদি এইভাবে আঁকি, এইভাবে যদি পৃথিবীকে আমি মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে এই যে এইখানে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলোকে বলা হয় অক্ষাংশ। এই অ্যাঙ্গেল গুলার ভ্যালু হচ্ছে ল্যামডা। লাইক এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই পয়েন্টটার জন্য ল্যামডার ভ্যালু হবে হচ্ছে 30 ডিগ্রি। সেটা যদি এখানে বসাও তুমি, তাহলে হচ্ছে এই সূত্রের মধ্যে এই ল্যামডার ভ্যালুটা চেঞ্জ হয়, ল্যামডার ভ্যালু চেঞ্জ হলে আমার জি প্রাইমের ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে? বাট এটা কিন্তু অক্ষাংশ, দ্রাঘিমাংশ না। দ্রাঘিমাংশ জিনিসটা কি? দ্রাঘিমাংশ জিনিসটা হচ্ছে যে তুমি যদি পৃথিবীটাকে এইভাবে কাটো, একটু আগে আমরা হচ্ছে আড়াআড়ি কাটছিলাম, এবার যদি আমরা এই যে এইভাবে কাটি, তো দ্রাঘিমাংশ হচ্ছে যে এইভাবে যে কোণগুলা তৈরি করে, এগুলা হচ্ছে আমার দ্রাঘিমাংশ। ঠিক আছে? তো চিন্তা করো, মানে এখানে তার দ্রাঘিমাংশ যেটা মান, সেটা ধরো যদি হয় লাইক 60 ডিগ্রি, তাহলে তোমার দ্রাঘিমাংশ যেটা থিটা, এটার মান হচ্ছে এই পয়েন্টটার জন্য হবে 60 ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো এই সূত্রে কিন্তু থিটা বসানোর কোনো জায়গাই নেই, তাহলে তো চেঞ্জ হবে না। সূত্র অনুযায়ী এভাবে দেখাই দিলাম যে থিটা যেহেতু এখানে বসানোর জায়গা নেই, তাহলে এটা কি আর চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। ফাইন। আর এমনি নর্মালি যদি থিওরিটিক্যালি বলি যে দ্রাঘিমাংশ কেন আর কি জি এর মানে কোনো পরিবর্তন করতেছে না, কারণ দেখো দ্রাঘিমাংশ তুমি যখন 0 ডিগ্রি নিবা, মানে এই পয়েন্টটায় তুমি যখন আসো, তখন এটা একবার ঘুরে আসতে, এটা যখন একবার ঘুরে আসবে, ধরো টি সময়ে ঘুরে আসছে, তাহলে এই পুরো জিনিসটা যদি ব্যাসার্ধ ছোট হাতের আর হয়, তাহলে ও যখন ঘুরে আসতেছে, আচ্ছা আমরা তো কৌণিক বেগ নিয়ে কথা বলবো তাই না, তাহলে দেখো এটা যেহেতু একটা সার্কেল, এই পয়েন্টটা যখন একবার এখান থেকে এইভাবে ঘুরে আসবে, পুরোটা এইভাবে ঘুরে আসবে, তখন আসলে পার করবে কত, থিটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরে আসবে। আর আমরা ধরো ওমেগা সমান সমান কি জানি, থিটা বাই টি। তো এটা 360 ডিগ্রি ঘুরে আসতেছে, আর একবার পুরোটা ঘুরে আসাকে আমরা পর্যায়কাল টি দিয়ে যদি ডিনোট করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 360 ডিগ্রি বা 2 পাই ডিভাইডেড বাই বড় হাতের টি, এটা আসতেছে। এখন এই পয়েন্টে একটু আগে আমরা এই পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম, যখন 0 ডিগ্রি না, যখন যখন 60 ডিগ্রি, তখনও দেখো এই পয়েন্টটা পুরোটা এইভাবে ও ঘুরে আবার যখন এই পয়েন্টে আসবে, ও আবারও 360 ডিগ্রি ঘুরে আসতেছে না? এবং যেহেতু পৃথিবী একই গতিতে চলতেছে, তাহলে এটারও তো ঘুরে আসতে এক্স্যাক্টলি সেম টাইমই লাগবে। তাহলে তখনও তুমি ওমেগা সমান সমান এটাই পাবা। তুমি এই পয়েন্টে নাও, 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 যে পয়েন্টে নাও, সবগুলোর জন্য এই এক্সাক্ট সেম জিনিসটা ভ্যালিড। যেহেতু ভ্যালিড, তাহলে ওমেগার মানটা আমরা দেখতেছি যে দ্রাঘিমাংশ আমরা চেঞ্জ করলে ওমেগার মানে কোনো পরিবর্তন হয় না। যেহেতু ওমেগার মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমার জি এর মানেরও কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে দ্রাঘিমাংশটি। তোমরা দ্রাঘিমাংশ আর কি হয় অনেকে চেনো না হয়তো, না অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কোনটা কি একটু কনফিউশন হয়ে যায়। যেহেতু কনফিউশন হয়ে যায়, এই জন্য অ্যান্সারটা তোমরা করতে পারো নাই। আচ্ছা, যাই হোক, কোয়েশ্চেনটা ছিল দ্রাঘিমাংশের কারণে জি পরিবর্তন হয় কিনা, দ্রাঘিমাংশ পরিবর্তন করলে। তো আমরা তো দেখলাম জি এর মান পরিবর্তন হচ্ছে না, তো অ্যান্সার হচ্ছে এটাই, দ্রাঘিমাংশ পরিবর্তন করলে আসলে জি এর মানের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। নেক্সট, পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দিলে বিষুব অঞ্চলে থাকা এম ভরের একটা বস্তুর ওজনের কি পরিবর্তন হবে? হুম, পৃথিবীর ঘূর্ণন যদি আমরা বন্ধ করে দিই, ঠিক আছে, আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করছিলাম, কাইন্ড অফ ওইটার মতোই হবে। দেখো পৃথিবীর বিষুব অঞ্চলে আছে, মানে এটা যদি পৃথিবী হয়, ও হচ্ছে এই যে বিষুব অঞ্চলে আছে। বিষুব অঞ্চলে থাকা মানে কি, এখানে অক্ষাংশের ভ্যালুটা হচ্ছে, ল্যামডার ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? এরকম একটা জায়গায় যদি আমরা থাকি, বলছে যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দিলে কিরকম পরিবর্তন হবে, তার মানে একবার পৃথিবী ঘুরতেছে, একবার পৃথিবী ঘুরতেছে না, এই দুইটার মাঝখানে আর কি আমার জি এর পরিবর্তন, কি পরিবর্তন হবে এটা চাইছে, তাই না? না, ওজনের কি পরিবর্তন হবে এটা চাইছে। ওকে, তো ওজন সমান সমান আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন এম তো ফিক্স বস্তুর ভর, তাহলে আমার জি এর উপর ডিপেন্ড করবে ওজনের কোনো পরিবর্তন আসে কিনা। তো জি দুইবার আমরা চেক করব, একবার করব পৃথিবী ঘুরলে, একবার পৃথিবী না ঘুরলে। তো ধরো পৃথিবী যখন ঘুরতেছে, তখন জি প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায়, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা।
যেখানে আমরা দেখতেছি আমরা ল্যামডার মান 0, তো ল্যামডার মান যদি 0 বসায় দাও, cos 0 ডিগ্রির মান আসলে হচ্ছে কত 1, তাহলে cos স্কয়ারের মানও 1, তাহলে এখানে হচ্ছে আসলে এরকম অবস্থা। এটা হচ্ছে যখন পৃথিবী ঘুরতিছে তখনকার কেস হচ্ছে এটা, এটাকে ধরো আমরা 1 বললাম। আর যখন পৃথিবী ঘুরতেছে না তখন কি হবে দেখো, আমাদের সূত্রটা কি ছিল, জি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর কসের ল্যামডার মান যেহেতু 0, তো এটাও তো 1, তাই এটা আমি আর লিখলাম না, হ্যাঁ, কারণ ওটা 1 হয়ে যাবে ইভেনচুয়ালি। এখন পৃথিবী যদি না ঘোরে তাহলে ওর কৌণিক বেগ কত, পৃথিবী ঘুরতেছে না তার মানে কি কৌণিক বেগ মানে কৌণিক সরণিত হচ্ছে না, পৃথিবী স্টিল আছে, তাহলে তুমি তো মুভমেন্টই না থাকলে তো বেগ কিভাবে থাকবে, তার মানে এই যে ওমেগার মানটাই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওমেগার মান 0 হয়ে গেলে আমাদের কাছে থাকতেছে কি শুধুমাত্র এতটুকু, এটা হচ্ছে পৃথিবী যখন ঘুরতেছে না, এটাকে বললাম আমি 2। যদি তাই হয় তাহলে আমাদের ডেল জি মানে জি এর পরিবর্তন কত হচ্ছে দেখো, এটা জি থেকে সামথিং বিয়োগ হচ্ছে, জি থেকে কোনো কিছুই বিয়োগ হচ্ছে না, তাহলে এটা অবশ্যই বড়, তাহলে আমরা পাবো G2 প্রাইম মাইনাস G1 প্রাইম ইজ ইকুয়াল টু কত আসতেছে, জাস্ট বিয়োগ দিয়ে দাও, তাহলে আসতেছে জি মাইনাস জি প্লাস ওমেগা স্কোয়ার আর এই জি আর এই জি কাটা, তাহলে আমাদের থাকতেছে কি শুধু, আমাদের থাকতেছে শুধু ডেল জি এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের জি এর পরিবর্তন। তাহলে ওজনের পরিবর্তন কি হবে, ওজনের পরিবর্তন হবে এই যে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে ডেল জি যেটা পাইছি তার সাথে এম গুণ হবে, মানে এম ডেল জি আর কি, এম ডেল জি, এটাই হচ্ছে আমাদের ওজনের পরিবর্তন। আর ডেল জি এর মান মাত্র আমরা বের করছি কি ওমেগা স্কোয়ার আর। এটা কাইন্ড অফ জ্ঞানমূলক কোয়েশ্চেন, বুঝতে পারছো, যে আমাদের ওই পৃথিবী ঘুরলে আর না ঘুরলে জি এর পরিবর্তন যে এত হয়, এটা একটা জ্ঞানমূলক নলেজ, এটা তোমাদেরকে জানতে হবে। আর ওজন চাইলে জাস্ট একটা এম গুণ করে দিতে হয়, আর জিনিসটা হচ্ছে এভাবে বের করে। ওকে, তোমাদের শুধুমাত্র এতটুকু লিখতে হইতো, গেল। ওকে, তারপর হচ্ছে 11, পৃথিবীর পৃষ্ঠে এইচ গভীরতার ক্ষেত্রে জি ও এইচ এর সম্পর্ক কেমন, সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাকি কি বলছে এটা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, তো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে আমাকে বলছে এইচ গভীরতায়, আমার কেন্দ্র থেকে এইচ গভীরতায় মানে এই যে কেন্দ্র থেকে এই গভীরতার যে পয়েন্টটা এই পর্যন্ত যদি আমি যাই তাহলে আমার জি এর মানটা আহ, এই এইচ এর সাথে সাথে বাড়বে নাকি কমবে না কি হবে। তো এই গ্রাফটা আমাদের তাহলে এইচ গভীরতার সূত্র কোনটা ছিল, এইচ গভীরতার সূত্র ছিল হচ্ছে তোমাদের জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 - এইচ বাই আর ইন্টু জি। এখন দেখো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, হ্যাঁ, আর উপরে কি আসতেছে আর মাইনাস এইচ, তো এটাকে যদি এখন আমি এভাবে লিখি যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই আর ইন্টু আর মাইনাস এইচ, একই কথা। এখন এটাকে যদি আমি দেখো এখানে চেঞ্জ হচ্ছে কি, এইচ এর মানটা চেঞ্জ হয় না, আর জি আর এই যে আর আর তো পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো ফিক্স মান, জিও তো ফিক্স মান, তাহলে এখানে চেঞ্জ শুধু করতেছে কি আমরা বিভিন্ন গভীরতায় আমরা মাপি, তো এইচ এর মানটা চেঞ্জ করি, সেটার কারণে জি এর মান চেঞ্জ হয়। তাহলে আর মাইনাস এইচ যেটা, এটা হচ্ছে আমার এক্স কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। জি বাই আর কি, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা হচ্ছে আমাদের এম, আর এটা কি তাহলে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তো এক্স এর ভিতরে তো এইচ আছে তাই না, তাহলে এই যে ওয়াই আর এক্স এর মাঝখানে মানে জি আর এক্স এর মাঝখানে সম্পর্কটা কেমন পাবো, এই যে আমরা যদি এই বরাবর জি টানি আর এই বরাবর যদি আমরা আছে এই যে আমাদের কি আছে এইচ গভীরতা টানি, তাহলে আমাদের সম্পর্কটা দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মানে কি মূল বিন্দুগামী সরলরেখা, এরকম আসবে কিছু একটা, যেটা যেখানে এটা হচ্ছে কেন্দ্র, তুমি কেন্দ্র থেকে আস্তে আস্তে এই যে বাড়াচ্ছ, কেন্দ্র থেকে এইচ গভীরতার দূরত্বটা তুমি বাড়াচ্ছ, বাড়ালে হচ্ছে আমার এই যে রেখাটা এরকম আসতেছে, তাহলে এটা কিরকম সম্পর্ক, সমানুপাতিক না জি এর সাথে, সমানুপাতিক সম্পর্ক আসতেছে, অ্যান্সার হবে এটা সমানুপাতিক। পৃথিবীর কৌণিক গতি কত, পৃথিবীর কৌণিক গতি কত, পৃথিবীর কৌণিক গতি মানে হচ্ছে তোমার ওমেগা তাই না, কৌণিক গতি, কৌণিক বেগ বলা উচিত ছিল, আচ্ছা যাই হোক, কৌণিক গতি বা বেগ যেটাই বলি, এটা যদি ওমেগা হয়, ওমেগা কিভাবে বের করি আমরা, ওমেগা হচ্ছে আমাদের 2 পাই ডিভাইডেড বাই একবার ঘুরে আসতে সময় লাগে যেটা, সেটা হচ্ছে টি। এখন পৃথিবী যখন নিজের অক্ষের উপর একবার ঘুরতেছে ও তো 360 ডিগ্রি ঘুরে আসে, 2 পাই নিয়ে কোনো প্রবলেম নাই, টি কত, পৃথিবী একবার ঘুরে আসতে কতক্ষণ লাগে, 24 ঘন্টা লাগে, তো এখানে হবে আমাদের 24 ঘন্টা, 24 ঘন্টাকে সেকেন্ডে নিলে কত আছে 24 × 3 600, এখন যদি আমরা এইটা গুণ করে দিই, এটা গুণ করে দিলে আসলে
86400, এটাই পাবা তোমরা। এটা আসলে যে নন ভ্যালুগুলোর মধ্যে একটা। আর এটা যদি তোমরা হিসাব করো, এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আসছে 2 × 3.1416 ডিভাইডেড বাই 86400, 7.27। এটা সমান আসতেছে 7.27 কৌণিক বেগ, যেহেতু তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পৃথিবীর কৌণিক গতি বা কৌণিক বেগের মান। এটা আসলে জ্ঞানমূলকই, বুঝতে পারছো? এটা তোমরা হয় এভাবে মনে রাখতে পারো, বা মানে এটা মুখস্থও রাখতে পারো, বা সেভাবে বের করে নিতে পারো। বাট এগুলো হচ্ছে একদম মানে নন কিছু কথাবার্তা, এগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে যে 20 কেজি ভরের একটি বস্তু দূরত্বে থাকা 7 কেজি আর 14 কেজি ভরের বস্তুদ্বয়ের মধ্যে কার প্রাবল্য বেশি? আচ্ছা, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা আমাদের ইয়াটা লাগবে না আসলে। 20 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে? 20 কেজি ভরের একটা বস্তু আছে, আর এটা বলছে যে এটা ধরো 20 কেজি ভরের বস্তুটা সম দূরত্বে আছে, মানে এই দূরত্বটা এই দূরত্বের সেম। একটা হচ্ছে 7 কেজি ভরের বস্তু, আর একটা আছে হচ্ছে 14 কেজি ভরের বস্তু। কোশ্চেন করা হয়েছে যে কার ক্ষেত্রে প্রাবল্য বেশি। ওকে, এখন প্রাবল্য সংজ্ঞাটা কি? প্রাবল্য বা বেরো বা কিভাবে করে, ই সমান সমান আমরা কি জানি? জিএম বাই আর স্কোয়ার, এরকম কিছু একটা। তোমরা আর একটা ছোট হাতের দিক আর স্কোয়ার। তো এখানে দেখো, এটাকে যদি আমরা বড় হাতের এম, মানে যার সাপেক্ষে ক্ষেত্রটা আমরা কল্পনা করতেছি, ওইটা হচ্ছে বড় হাতের এম, বা ওইটার ভরটা হচ্ছে বড় হাতের এম। আর ছোট হাতের এম হচ্ছে এরা, ঠিক আছে, যার উপর আমরা প্রযুক্ত বল হচ্ছে। এখন এই সূত্রে দেখো যে ছোট হাতের এমটা তো নাই। যেহেতু নাই, এটা 7 কেজি হোক বা 14 কেজি হোক, ডাজেন্ট ম্যাটার, এখানে তো এম তুমি বসাইতেই পারবা না, তাহলে ই এর মান তো চেঞ্জ হবে না। ই এর মান দুইটার ক্ষেত্রেই সেম, যেহেতু আর সেম, জি সেম, বড় হাতের এম সেম। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথাবার্তা, ঠিক আছে, যে আমার ই এর ভ্যালুটা বোথ কেসেই সেম হবে। আর যদি প্রাবল্য সংজ্ঞা দেই, প্রাবল্য সংজ্ঞাটা কি? প্রাবল্য সংখ্যাটা হচ্ছে যে একক ভরের উপর একটা ভর যেই বলে আকর্ষণ করে একটা একক ভরকে, একক ভর মানে হচ্ছে 1 কেজি কে আর কি, এসআই ইউনিট নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তার মানে হচ্ছে যে এই যে 7 কেজি বলছি, ধরো এখানে আমাদের 1 কেজি করে এটাকে 7টা ফোঁটায় ভাগ করছি, 1 2 3 4 5 6 7। আর এটা যেহেতু 14 কেজি, এটাকে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টায় ভাগ করছি। প্রাবল্য এটা বোঝায় যে এই প্রত্যেক, এই যে 7 কেজির মধ্যে প্রত্যেক 1 কেজিকে কত বলে টানতেছে, প্রত্যেক 1 কেজিকে, বা প্রত্যেক, এই যে প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা একটা কেজিকে কত করে টান দিচ্ছে। তো এখানে 14 কেজি হোক, 7 কেজি হোক, 50 কেজি হোক, ডাজেন্ট ম্যাটার, তুমি তো 1 কেজির টারই হিসাব করতেছো বারবার, প্রত্যেকটা 1 কেজিকে কত করে টানতেছে, এটা হচ্ছে প্রাবল্য বোঝায়, ঠিক আছে? এখানে যে এমটা থাকে, মানে এফ, যেটা আমরা কি বলছি, প্রত্যেক একক ভরকে যেই বলে আকর্ষণ করে ওইটাকে প্রাবল্য বলে। তো এটা তো তোমার সূত্র ছিল এফ এর, তাই না? ই কখন হয়? ই তখনই হয় যখন তুমি এই যে এই ভরটাকে যখন তুমি এক ধরবা, এটাকে যখন তুমি এক ধরো, তখনই হচ্ছে এই জিনিসটা ই হয়ে যায়, ঠিক আছে? এই 1 কেজি ভরের উপর আমার কত জোরে টানতেছে না টানতেছে, তখন তাহলে এই যে ওয়ান লেখা যায়, আসলে না লেখা হতো তা, এটা তাহলে আমি আর কেন লিখতেছি? এই যে এভাবে জিনিসটা আসে, প্রত্যেক 1 কেজিকে কি ধরনের বলে আমি টানতেছি। তাহলে এগুলার আসলে ভর কত ডাজেন্ট ম্যাটার, আমাকে দেখতে হবে যে ক্ষেত্র যে তৈরি করছে ওর ভরের কোনো চেঞ্জ আমি করছি কিনা, অনলি দেন ওর ভরের বা ওর ভর থেকে এটা দূরত্ব যেটা, এই যে আর, এই আরটার কোনো চেঞ্জ করছি কিনা। শুধুমাত্র এই দুইটা জিনিস চেঞ্জ হলে আমার ইয়ের মান চেঞ্জ হবে, তাছাড়া আর কোনোভাবে ইয়ের মান চেঞ্জ হবে না। তো এই জন্যই 7 কেজি হোক বা 14 কেজি হোক, দুইটার ক্ষেত্রেই আমার প্রাবল্যের মানটা সমান হওয়ার কথা। গেল। নেক্সট কি আছে? ফাঁপা আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রে কেন্দ্র হতে আর দূরত্বে থাকা এম ভরের বস্তুর বিভব কত, যেখানে পৃথিবীর ভর হচ্ছে এম? আচ্ছা খাই, ওকে, এটাও একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, ফাঁপা গোলক নিয়ে যখন কথা বলতেছি, এটা তোমরা শেল থিওরির মধ্যে ঢুকে গেছো, ঠিক আছে? এখন শেল থিওরি কি বলে? শেল থিওরি বলতে বোঝায় আর কি যে আমরা তো এমনি গোলক জানি, পৃথিবী কি একটা গোলক, ভিতরে কোনো ফাঁপা টাপা নেই, পুরোটা হচ্ছে আর কি ভর্তি। আর এই যে ফাঁপা গোলক মানে হচ্ছে কি, যে ধরো যে এরকম একটা গোলক আছে, হ্যাঁ, এটা হইলো না, এটা ধরো এরকম, এটার মাঝখানটা হচ্ছে ফাঁপা, এই জায়গাটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছু নাই। এখন এর ভিতরে যে কোনো জায়গায় তুমি যদি একটা বস্তু রাখো, তাহলে কি হয়? এই ভরগুলা একে টানে, এই ভরগুলা একে টানে, এই ভরগুলা একে টানে, সবাই একে টানে, ঠিক আছে? এই ভরটাকে
সবাই টানে, টানার ফলে দেখা যায় যে আমার যে নেট ইলেকট্রিক কেন বলতেছি, নেট যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, নেট ই যেটা, এটা হচ্ছে এই জায়গায় জিরো হয়ে যায়। ফাঁপা গোলকের ভিতরে যে কোনো জায়গায় একটা পয়েন্টের উপর ই এর ভ্যালু হচ্ছে জিরো হয়, কারণ সবাই টানে, একে অপরকে সবাই ক্যান্সেল আউট করে দেয়। যেহেতু এখানে ই এর মান জিরো, তাই বিভবের সংখ্যা কি? বিভবের সংখ্যা হচ্ছে যে অসীম থেকে একক ভরের একটা বস্তুকে সমবেগে একটা এরকম মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলে, সেটাকে হচ্ছে আমাদের ওই যে বিভব বলে, মহাকর্ষীয় বিভব বলে। তো এখন হচ্ছে কি এখানে প্রবলেম, সেটা হচ্ছে তুমি যখন এটার ভিতরে আনতেছো, এটার এগেনস্টে তো কোনো ই ই নাই, ই যেহেতু জিরো, তো এই জায়গায় কোনো ভিও থাকে না। ফাঁপা গোলকের ভিতরে তুমি যখন এখান থেকে এখানে আনো, এখানে কেউই এর এগেনস্টে কাজ করে না, এই জন্য এখানে আমাদের আসলে ভি এর মানটা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরের অবস্থা, ভি এর ভিতরে আসলে আমরা ভি হিসাবই করতে পারবো না। আর আমরা মহাকর্ষীয় বিভবটা আসলে হিসাব কিভাবে করি? ওই যে আমরা কি বললাম, অসীম থেকে একক ভরের একটা বস্তুকে যখন আমরা আনি তখনই তো বিভবের কথা আসে। এখন এটা ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলা আছে। যখন এটা তুমি অসীম থেকে আনবা তখন দেখবা একটা প্রবলেম হয়, প্লাস মাইনাসের একটা গ্যাঞ্জাম হয়। এটার জন্য আমরা হিসাব কিভাবে করি? আমরা যেটা করি যে অসীম থেকে না এনে আমরা এই ভিতর থেকে একটা অসীম একটা বস্তুকে নিয়ে যাই, নিয়ে যে যে কাজ হয় ওই কাজটা বের করি। আর আমরা তো জানি যে আমাদের ওয়ার্ক, যেটা ওয়ার্ক হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর ডিপেন্ড করে না, পাথ ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটা পথের উপর ডিপেন্ড করে না, তাহলে আমরা যদি এটা বের করি, তার উল্টাটাই হচ্ছে অসীম থেকে এখানে আনা, যার সামনেটা মাইনাস বসায় দিতে হবে, তাহলেই চলে আসে। ঠিক আছে, তো আমরা যদি এখন বের করতে যাই, যেখানে আমরা এটা যেহেতু পৃথিবী নিয়ে কথা বলতেছি, এটা ফাঁপা গোলক নিয়ে কথা বলতেছি, যেটা ব্যাসার্ধ হচ্ছে আর, যদি তাই হয়, আর ভর তো হচ্ছে এম বলে দিছি, যদি তাই হয় তাহলে কি হবে দেখো, অসীম থেকে যখন আমরা এখানে আনবো তখন আমাদের কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমাদের ইন্টিগ্রেশনটা তখন হবে হচ্ছে এফ এ, এফ এ, আর এটা তো হচ্ছে আমরা আর ধরতেছি, তাহলে এটাকে ডিআর বললাম, ডিআর এরকম আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, ফাইন। তো এখান থেকে যখন আমরা এখানে নিয়ে যাচ্ছি তখন আমরা কি করতেছি বললাম যে এটার ভিতরে তো কোনো হিসাবই নেই, কারণ এখানে ই এর মানটা জিরো, তো ভি এর মানটা এখানে আমরা হিসাব করবো না, আমরা হিসাব শুরু করবো হচ্ছে এই জায়গা থেকে, আর থেকে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এখানে আমার লোয়ার লিমিট হচ্ছে আর, আপার লিমিট হচ্ছে ইনফাইনিটি। ইনফিনিটি যদি হয় তাহলে এখানে এফ ডি আর না, এফ মানে কি লেখা যায়, এফ মানে হচ্ছে জি এম এম বাই ডি স্কোয়ার। আর যেহেতু এটা আমরা একক ভর নিয়ে কথা বলতেছি, তাই জি এম এম লিখবো না, শুধু লিখবো আমরা জি এম বাই আর স্কোয়ার, এতটুকু। আর স্কোয়ার তো না, ছোট হাতের আর স্কোয়ার ডিআর। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অবস্থা বর্তমানে, মানগুলা বসানোর পর। এখন দেখো এখানে জিএমটা কনস্ট্যান্ট, তো জিএমটাকে যদি আমরা বাইরে আনি তাহলে আমাদের ভিতরে থাকে ওয়ান বাই আর স্কোয়ার, ওয়ান বাই আর স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ওয়ান বাই আর, মাইনাস ওয়ান বাই আর পাবো। তাহলে আমাদের থেকে গেল হচ্ছে জিএম, আর থাকলো হচ্ছে মাইনাস ওয়ান বাই আর, আর আমাদের লিমিট হচ্ছে আর থেকে ইনফিনিটি পর্যন্ত। যদি তাই হয় তাহলে এখান থেকে বাকিটুকু লিখি। ওকে, এখন ইনফিনিটি যদি এখানে বসাই তাহলে কত আসবে, ওভারঅল জিরো চলে আসে। আর আর যদি এখানে বসাই তাহলে কি হবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা তখন পাবো এখানে বেসিকলি জিএম বাই আর। এটাই হচ্ছে আমাদের ডাব্লুর মান। আর আমরা এটা হচ্ছে কি বুঝাইলাম, আমরা এখান থেকে আর কি এখানে নিয়ে যেতে কি পরিমাণ কাজ হবে, এটা হচ্ছে আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু এই জিএম বাই আর। আর এটাকেই তো আমরা আবার ভি বলি, তাই না? যদি একক ভরের একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যেতে যে কাজ, এটাই তো হচ্ছে মহাকর্ষীয় বিভব, তাহলে এটাই হচ্ছে আমাদের ভি। ওকে, তাহলে এই যে আমরা বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে নিয়ে যাইতে ভি এর মান হচ্ছে এত। তাহলে যদি এটা এখান থেকে নিয়ে যেতে এরকম হয়, তাহলে উল্টা কাজ করলে কি হবে, উল্টা কাজ করলে এই যে উল্টা সাইন মাইনাস একটা দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা আমি খুবই শর্টে বলছি, বুঝছো? তোমরা অনেকেই হয়তো বা এটা বুঝবে না, যারা এটা প্রিভিয়াসলি জানো যেটা কিভাবে হয় তারা হচ্ছে এটা বুঝতে পারছো আশা করি। বাট যারা আসলে জানো না এই জিনিসটা কিভাবে আসে, তাদের আসলে ওই ডিটেইল জিনিসটা না দেখলে বুঝবা না। তো আমি এটা ডিটেইল তোমাদের সামনে ক্লাসে দেখাই দিব, তখন আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে, যদি কারো এখন ক্লাসে মানে এই মুহূর্তে যদি কারো ক্লিয়ার নাও হয়। আপাতত জাস্ট জেনে রাখো, শেল থিওরির ক্ষেত্রে যদি ভিতরের কোনো একটা বস্তুকে, মানে শেলের ভিতরে আছে এরকম একটা বস্তু যদি আমরা বিভব বের করতে হয়, যেটা হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা আর, এরকম যদি থাকে, তাহলে এটা আর ডিস্টেন্সে থাক, 2 ডিস্টেন্সে থাক, 3 মিটারে থাক, 4 মিটারে থাক, আমার উত্তরটা সবসময় হবে ওই শেলের ব্যাসার্ধ দিয়ে।
এই আর এর জায়গায় সবসময় ব্যাসার্ধ বসবে, এই আরটা ম্যাটার করবে না, সবসময় আমরা ওই সারফেস যত দূরে সেই দূরত্বটা আমরা এখানে নিয়ে বসাই দিই। কিভাবে বসাই ডিটেল আমি তোমাদেরকে পরে বলবো টাইম হলে আর কি। ওকে, এই যে ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট, যে এটা কেপলারের কততম সূত্র। এখানে দেখো এ মানে কি, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, আর টি মানে কি, টি মানে হচ্ছে সময়। তো ডিএ মানে কি, ডিএ মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, আর টি মানে হচ্ছে, ডিটি মানে হচ্ছে সময়ের পরিবর্তন, তাই না? তো ডিএ বাই ডিটি দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ক্ষেত্রফলের চেঞ্জ, মানে এই যে ক্ষেত্র ক্ষেত্র আল্লাহরে বাংলা লিখতে গেলে যে অবস্থা হয় আমার, ক্ষেত্র ফলের চেঞ্জ ডিভাইডেড বাই সময়ের চেঞ্জ, এই দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে এটা আসলে বলার কি চেষ্টা করতেছে, এটা বলার চেষ্টা করতেছে যে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই ধরনের একটা কিছু বলতেছে, সময় আর ক্ষেত্রফল নিয়ে কথা বলতেছে, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা আসলে শর্টে বলতেছি, তো কেপলারের সূত্রটা যখন আমরা সেকেন্ড সূত্রটা নিয়ে কথা বলবো, ওইটা এক্সপ্লেন করতে 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 ফাইনালি এই ডিএ বাই ডিটি পর্যন্ত আর কি ডিডিউস করা যায়। তো ডিএ বাই ডিটি থেকে ডিডিউস করে পাইছিলাম, এটাকে আবার ওই যে ব্যাক ক্যালকুলেশন করলে ওই ইয়াটা চলে আসবে, কিন্তু এটা তো সময় সাপেক্ষ বিষয়। তো আপাতত জাস্ট জেনে রাখো যে এই জিনিসটা, যে ক্ষেত্রফলের চেঞ্জ আর সময়ের চেঞ্জ নিয়ে যেহেতু কথা বলতেছি, সময় আর ক্ষেত্রফল নিয়ে শুধুমাত্র কেপলারের সেকেন্ড লতেই কথা বলা হয়। তো এই জন্য তোমাদের 15 নম্বরের অ্যান্সারটা হবে যে এটা কি, কেপলারের দ্বিতীয় সূত্রের বিবৃতি। ঠিক আছে, থ্যাংক ইউ।